তুমি দশ মাসে আইসো বন্ধু বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখ মাসে আইসো আষাঢ় মাসের ভরা গানে আইসো বাজারে শ্রাবণের ওই ধারা রাগে যাইও তুমি ফিরে বন্ধু যাইও তুমি ফিরে আষাঢ় মাসের ভরা গানে আইসো বাজারে শ্রাবণের ওই ধারা রাগে যাইও তুমি ফিরে বন্ধু যাইও তুমি ফিরে আশ্বিন মাসে আইসো বন্ধু তোমার মালা গাইতে বকুল ফুলের মালা দিও কার্তিক মাসের গাইতে বন্ধু কার্তিক মাসের গাইতে আশ্বিন মাসে আইসো বন্ধু তোমার মালা গাইতে বকুল ফুলের মালা দিও কার্তিক মাসের গাইতে কার্তিক মাসের গাইতে মাসের বন্ধু তুমি তুমি মাসের বৈশাখ মাসের বৈশাখ মাসের মাসে আইসো বন্ধু শীতের পিঠা খাইতে এখন আর দূরে বন্ধু দারুণ মাঘের শীতে দারুণ মাঘের শীতে মাসে আইসো বন্ধু শীতের পিঠা খাইতে এখন আর দূরে বন্ধু দারুণ মাঘের শীতে বন্ধু দারুণ মাঘের শীতে তুমি ফাল্গুন মাসের কোমর হইয়া গায়ে মধু খাইয়া তুমি ফাল্গুন মাসের কোমর হইয়া মাসে খাইও বন্ধু ঘরের চৈত্র মাসে খাইও বন্ধু মাসে আইসো বন্ধু তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু মাসে আইসো বন্ধু বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখ বর্ষ শেষে ঝরা পাতার গানে রৌদ্র আভা তোমায় ডাকি ভোর নতুন বনে মাঙ্গলিকের শোভা যাত্রা পথে পালাক নিদ্রা ঘোর বটমালা মগ্ন সকাল উত্থানে আজ সরায় বাতায়ন তোমায় আমি ডাকছি ওই কাটানে সব সময় অনন্ত বন্ধন হাল খাতাতে আবহমান নিয়ে এই ত্রিপুরাস কাদা মাটির স্মৃতি এই যে নাম এই যে সবুজ দেশ চৌথ প্রাণী লিখেছে সম্প্রীতি পান্তা জীবন মাছের অষ্টে ঘ্রাণ ভুলতে আমি আসিনি বৈশাখ
এই নগরের স্মৃতি কাতর পথে যাক পুরাতন স্রোতে ভেসে যাক সব মানুষের সবার বাংলাদেশে। মাগো তোমার আঁচল তলে থাকি নববর্ষে আকাশ ভরা প্রাণে। ষড়ঋতুর প্রণয় লিপি আঁকি, ষড়ঋতুর প্রণয় লিপি আঁকি। শুভ নববর্ষ। বাংলা একাডেমির আয়োজনে আমরা শুনছিলাম নববর্ষের গান এবং আমাদের জাতীয় সঙ্গীত। এবারে আমাদের নির্ধারিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বরেণ্য কথাশিল্পী এবং বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। সূচনা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা এবং নববর্ষের বক্তৃতা প্রদান করবেন গবেষক প্রাবন্ধিক ও বাংলা একাডেমির ফেলো ডক্টর নুহুল আলম লেনিন। আমি বিনীত অনুরোধ করব অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এলো নববর্ষ, শুভ নববর্ষ, রৌদ্র দগ্ধা দূর দিগন্ত বলছে আজ। এলো নববর্ষ, শুভ নববর্ষ, পুষ্প নিবিড় এই গান বলছে আজ। এলো নববর্ষ, শুভ নববর্ষ, হৃদয়ে জড়ানো চৈত স্মৃতির কান্না, দৃষ্টিতে জলে জীবন রাঙানোর পান্না। জীবন দীপ্ত ধুধু প্রান্তর বলছে আজ। এলো নববর্ষ, শুভ নববর্ষ, এলো নববর্ষ, শুভ নববর্ষ। সূচনা বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। আপনাকে কবি মোহাম্মদ নুরুল হুদা। শুভ নববর্ষ 1431। অনন্ত সময়ের ঘূর্ণিপাকে আমরা আজকে এসে দাঁড়িয়েছি আমাদের এই সময় মুহূর্তে 1431 এবং বাংলা নববর্ষের আজকে প্রথম দিন। বাংলা একাডেমির পক্ষ থেকে, বাঙালির পক্ষ থেকে, সর্বমানুষের পক্ষ থেকে আমরা সারা পৃথিবী ব্যাপী যে প্রাণ বিবর্তন হচ্ছে সময় বিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের প্রতি মঙ্গল শুভেচ্ছা জানাই। আমি শুরুতে আবার শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এই বাংলা একাডেমির এক প্রাণ পুরুষ, আমাদের যে সংস্কৃতি চেতনা, আমার যে লোক সংস্কৃতি, আমাদের যে লোক সাধনা, তারই একজন চিরজীবিত পুরুষ শামসুজ্জামান খানের প্রতি, যার নামের মধ্যে সূর্যের কথা বলা আছে এবং তিনি সূর্য প্রতিম হয়ে আমাদের ভিতর জ্বলছেন। যেমন চলছেন আদি কোনো লোক সাধক, যাকে আমরা হারিয়েছি সময়ের এই যে আবর্তনে, যার নাম আমরা জানি না। আমরা যাদের নাম জানি তাদের, যাদের নাম জানি না তাদের সকলকে আজকে এই মুহূর্তে স্মরণ করছি। এই স্মরণের ভিতরে রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সারা পৃথিবীব্যাপী সময় চেতনা, প্রাণ চেতনা, ব্যক্তি চেতনা, পরিবার চেতনা, গোষ্ঠী চেতনা, জাতি চেতনা এবং বিশ্ব মাঙ্গলিক চেতনার একজন প্রাণ পুরুষ বলে আমরা মনে করি। তার প্রতি আজকের সকল বাঙালির প্রতি, আজকে আমাদের যে জাতিরাষ্ট্র, সেই জাতিরাষ্ট্রের যিনি প্রধান, আমরা বলবো আমাদের সেই মহামান্যের প্রতি,
সরকার প্রধানের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং সকল বাঙালির প্রতি। বাংলা একাডেমির আজকের এই সকালে যে আলোচনাটি, এটি খুবই, আমি বলবো যে একপর্বিক। আজকে শুধু কথা বলবেন আজকে যিনি কথা বলা কথা, তিনি কথা বলবেন যে ডক্টর নুহুল আলম লেনিন। আমাদের সময়ের সমাজ বিবর্তনের, রাজনীতির বিবর্তনের, সৃষ্টিশীলতার বিবর্তনের একজন সাক্ষী এবং একই সঙ্গে সাক্ষী তিনি সময়ের। এই যে বাংলা একাডেমি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, 60-এর দশকের মাঝামাঝি সময় এইখানেই শুরু হয়েছিল এই নবায়ন, আমাদের জাতি চেতনার, ব্যক্তি চেতনার। আজকে যে আমরা তা প্রবন্ধ পাচ্ছি, বাঙালির নববর্ষ, বাঙালির জাতির চেতনা। অবশ্যই আমাদের যে জাতির চেতনা, এই জাতির চেতনার শুরুতে ছিল আমাদের এই সময় চেতনা, এবং এই সময় চেতনার পরেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা জাতি রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছি এবং আমাদের শ্রেষ্ঠ সাধক, মঙ্গল সাধক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, যে স্বাধীনতার ঘোষণাও আমাদের সময় আনুক একটি ঘোষণা, সময় চেতনার একটি প্রধান উদাহরণ বলে আমরা মনে করি। আমি একটু তাত্ত্বিকভাবে যেতে চাই। যতক্ষণ প্রাণের সৃষ্টি হয় না বিশ্বব্যাপী, ততক্ষণ প্রাণীর সৃষ্টি হয়। যতক্ষণ প্রাণীর সৃষ্টি হয় নাই, ততক্ষণ আমাদের যে জীববৈচিত্র্যের সৃষ্টি হয়। জীববৈচিত্র্য সৃষ্টি হওয়ার পরে এসেছে এবং নানা সাধনে আমরা দেখতে পাচ্ছি সর্বাগ্রসর হয়ে আছে মানুষ, প্রাণীর ভিতর মানুষ। এই মানুষের ভিতরেই আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চল ভেদে, বিভিন্ন আবহাওয়া ভেদে, বিভিন্ন কাল ভেদে, নানা পর্যায়ে আমাদের এই যে প্রাচ্য, এই প্রাচ্যের যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো আমাদের জন্য অসম্ভব যৌক্তিক। এবং সেই মুহূর্তগুলোর ভিতর আমাদের আচারের ব্যাপারটি আছে, যেটি আমাদের, আমরা যে বোধ থেকে যে বেদ থেকে যে জ্ঞান, জ্ঞান থেকে যে ঋষিময়তা, ঋষি চেতনা, সেই ঋষি চেতনা থেকে যে কৃষি চেতনা, কৃষি চেতনার ভিতর থেকে আমাদের যে মঙ্গল চেতনা, এই সব কিছুর ভিতর আমরা বলবো ইনটেনজিবল ভাবে, বিমূর্ত ভাবে আমাদের এই চেতনা রয়ে গেছে। ফলে এই চেতনার বিবর্তন হয়েছে এবং আমরা দেখেছি, আমরা মানুষ যখন একে আনুপূর্বিক ইতিহাস দেখার কথা ভাবে নাই, তখন থেকে এই কাজটি হয়নি বলে হুবহু ইতিহাস আমরা জানি। এখন আমরা যা জানি সেটি আমাদের স্মৃতি নির্ভর ইতিহাস। স্মৃতি বলে এই বাংলাদেশের মানুষ সবসময় বিজয়ী ছিল এবং বিজয় শুধুমাত্র বাংলাদেশটা বিস্তৃত হয়েছিল, কোন দ্বীপে বিস্তৃত হয়েছিল। দ্বীপ থেকে দ্বীপে গেছি আমরা এবং আমাদের সময়ের চেতনা, মাঙ্গলিক সময়ের চেতনা নিয়ে আমাদের বিজয়, সর্বমানুষের বিজয়েরকে সঙ্গে প্রাপ্ত করার জন্য আমরা গিয়েছিলাম। ধরা যাক সেই বিজয় সিংহের আমল থেকেই আমাদের এই সময় চেতনা শুরু হয়েছিল, কিন্তু লিপিবদ্ধ হয়ে আসেনি। তারপর আপনারা জানেন শশাঙ্কর কথা, আপনারা জানেন, আপনারা জানেন গুপ্ত বংশের সাম্রাজ্যের কথা জানেন, এবং আমাদের যে বাঙালির যে বিভিন্ন গোত্র বংশগত বিবর্তন হয়েছে, এবং তার পাশাপাশি আমাদের যে সহগোত্রীয় জাতিগুলো আছে, জাতিসত্তাগুলো আছে, ক্ষুদ্র জাতিসত্তাগুলো আছে, তাদের সময় কোনো ভাবে বিবর্তিত হয়েছে। সময় বিবর্তিত হওয়ার মূল কারণ হলো নিজের ঘরকে শনাক্ত করা। ঘরকে শনাক্ত করে বছরের একটা দিন ঘরকে পরিষ্কার করে আলপনা এঁকে দেয়া। এই যে আলপনা আঁকা ঘরের ভিতর, এখান থেকেই বাঙালির সৃষ্টিশীল চেতনার আমরা বলি চিত্রায়ন শুরু হয়েছে নানাভাবে। গুহাতেও শুরু হয়েছে অবশ্যই, কিন্তু বাঙালির ক্ষেত্রে এটাই বিশেষভাবে শুরু হয়েছে। একটা দিন চৈত্রের রেদে বৈশাখে খাওয়ার এই যে পানা, আমাদের আহারের এই যে প্রথা, আমরা যাকে আমানি নাম দিয়েছি, পুঁটি থেকে এখন চলে এসেছি পান্তা, পান্তা এবং মানে ইলিশ পান্তা, এই যে বিবর্তন, এই বিবর্তনটি চলেছে এবং এই বিবর্তন চলার একবারে মুখ্য মুহূর্তে বিংশ শতাব্দীর 60-এর দশকে এই বাংলা একাডেমিতে কখন বাংলা একাডেমি কাজ শুরু হয়েছে, যখন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। কোন ভাষা? যে ভাষার ভিতর আজকে আমি কথা বলছি, আমার যুক্তি দিচ্ছি, আমি যুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, সেই যুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধে এসেছি এবং স্বাধীনতার মাধ্যমে আমি জাতি রাষ্ট্র বাংলাদেশকে পেয়েছি। ফলে আজকে আমি বলবো নুহুল আলম লেনিন আমাদের সময়ের একজন সমাজ মনস্ক, সমাজ তাত্ত্বিক, একই সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সাহিত্য নীতির সঙ্গে যুক্ত আছেন। তারই পক্ষে সম্ভব এমন একটি উপস্থাপন করা বাঙালির নববর্ষ, বাঙালির জাতির চেতনা। আপনারা বিস্তৃতভাবে সেটা শুনবেন। আমি আমার মতো করে কিছুটা বললাম। শুধু এটুকু বলতে চাই, আমি 10টি পয়েন্ট শনাক্ত করেছি বাঙালির জাতির চেতনার, সময় চেতনার ভিতর।
এক নম্বর হলো প্রাণ বিবর্তন। এই বাংলাদেশে, এই বঙ্গ ভূভাগে, এই বঙ্গীয় এই যে হরিকেল সমতল ভাগে ভাগ করি করি আমরা, ভাগ তার চেয়ে কম নাই, বেশি থাকতে পারে, হতে পারে। ফলে এইখানে প্রথমে প্রাণ বিবর্তন কখন হয়েছিল সে বিষয়টি আমাদের সমাজ চেতনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং তারপর প্রাণ বিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ থেকে প্রাণী বিবর্তন যেটা বলেছি, এবং মানুষের আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ গুনতে শিখেছে। পূর্ব দিকে তাকিয়েছে সূর্যের দিকে, পশ্চিম দিকে কখনো কখনো তাকিয়েছে মাঝরাতে তাকিয়েছে চন্দ্রের দিকে। কাজে চন্দ্রমাস, সূর্যমাস, এই বিবর্তনটি শুরু হতে আমরা দেখেছি। তারপর আমাদের যে এই আমাদের চেতনা শুধু চেতনায় নেই, চেতনা কাজে পরিবর্তিত হয়েছে। আমি আগেই বলেছি চিত্রায়ন, আলোক, আলপনা, সেটা ঘরে, আমার ঘরের উঠোনে আমরা মুসলমান হয়েও আমরা এই কাজটি করেছি বলে আমার ঘরেই আমি করেছি, আপনাদের ঘরেও আপনারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে করেছেন। ঘর পরিষ্কার করেছেন, প্রতিদিন লিপেছেন। এই যে এই লেপন, এই লেপনটাই হচ্ছে বাঙালির সৃষ্টিশীলতার একটি লাঙ্গলের মতো। লাঙ্গল যেমন একটা যন্ত্র, আমার হাতও একটা যন্ত্র, আমার মনও একটা যন্ত্র। এই মন দিয়ে আমি মনকে বিশুদ্ধ করেছি। এবং তারপর শুরু হয়েছে চারপাশে মেলা, বৈশাখী মেলা, নানা ধরনের মেলা। সেই মেলা থেকে মেলারই সম্প্রসারিত রূপ আমরা দেখব আজকে মঙ্গল শোভাযাত্রা। যে মঙ্গল শোভাযাত্রা আবার শুরু হয়েছিল এই বাংলাদেশের যে গ্রাম পর্যায়, সেই পর্যায় থেকে তারপর আমরা বলবো কেন্দ্র পর্যায়ে রাজধানীতে এটা সম্প্রসারিত হয়ে সারা পৃথিবীতে সম্প্রসারিত হয়েছে। আপনারা জানেন হয়তো যে মঙ্গল শোভাযাত্রা আমাদের সারা পৃথিবীর এখন এখন ঐতিহ্যিক একটা সূত্র। এই সূত্রের সবকিছু কিন্তু এই বাংলাদেশ থেকে নবায়ন হয়ে আমরা তৈরি করি। যেমন রাষ্ট্রকে তৈরি করেছি, যেমন আমরা জাতি রাষ্ট্রকে একটা মঙ্গল রাষ্ট্র করতে যাচ্ছি, তেমনি এই মঙ্গল যাত্রার সঙ্গে আমাদের সময় যাত্রা এটা বিবর্তিত হয়ে আছে। এবং এইভাবেই আমরা একাদশ পর্বে যখন যাব, সারা পৃথিবীময় একটি মাঙ্গলিক মহাজাতি রাষ্ট্র হতে পারে, যে চেতনা আমাদের এই সময় চেতনার ভিতর আছে। এবং অভিন্ন হয়ে যাবে তখন নওরোজ, নাকি ইংরেজি নববর্ষ, না বাংলা নববর্ষ, আমরা বলবো বিশ্বব্যাপী মহাজাতি মানব বর্ষ যদি শুরু হয়। কখন শুরু হবে আমরা জানি না, 1000 বছর, কোটি বছর আমরা জানি না, কিন্তু আমাদের অপরিমেয় চিন্তার ভিতর, কল্পনার ভিতর এই কল্পনা, মানবিক এই মানব কল্পনাটি আছে। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মানব সময়। আমরা শুনছিলাম আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদার কাছ থেকে সূচনা বক্তব্য প্রদান করলেন। এবারে আমরা শুনব আমাদের আজকের অনুষ্ঠানের একক বক্তা। নববর্ষ উপলক্ষে তিনি বক্তব্য প্রদান করবেন গবেষক, প্রাবন্ধিক ও বাংলা একাডেমির ফেলো ডক্টর নুহুল আলম লেনিন। তাকে বিনীত অনুরোধ করছি বক্তৃতা প্রদান করার জন্য। নববর্ষের বক্তৃতা, ডক্টর নুহুল আলম লেনিন। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের এই শুভক্ষণে আমি আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এইরকম বিদ্যুৎজনের মধ্যে পার্টিকুলারলি বাঙালির নববর্ষে একেবারে আমাকে একক বক্তৃতা করে এনে
হুদা ভাই আমাকে বিব্রত করলেন, কারণ আমি হলাম মাঠের বক্তৃতা। আমি তো এই ধরনের বক্তৃতায় খুব অভ্যস্ত না। তারপরে আমাকে বলা হলো যে বক্তৃতাটা লিখে আনবেন, সেটাও লিখলাম। আর লিখতে গিয়ে দেখলাম যে এবার আমি একটা পত্রিকার সম্পাদনা করি, ওটার নাম উত্তরণ, আওয়ামী লীগের মুখপত্র। উত্তরণের প্রচ্ছদ রচনা, সেটা লিখে দিলেন হুদা ভাই। আরেকটা লেখা, সেটাও বাংলা একাডেমি থেকেই আমাকে দেওয়া হলো, শরৎচিশের আগে প্রকাশিত একটা লেখা। তো সেগুলো আমি আমাদের উত্তরণে প্রকাশ করলাম। এখন দেখি যে ওখানে তো সব কথাই বলা হয়ে গেছে, আমি কি বলবো? তো যেহেতু বলেছেই, সে কারণে আমি ভাবলাম যে আচ্ছা, ওইখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বাদ দিয়ে বরং আমি এই যে বাঙালি জাতি একটা নূতন জাতি চেতনায় উদ্বুদ্ধ হয়ে নববর্ষ উদযাপন করছে, বা নববর্ষ উদযাপন ইটসেলফ একটা নূতন নূতন জাতি চেতনার উপাদান হিসেবে কাজ করছে, সেই কথাগুলোই নিয়ে না হয় আমি লিখি। তো আমার এই লেখাটা, মানে প্রবন্ধটা আমি এখন পাঠ করছি। এর মধ্যে কিছু অসম্পূর্ণতা নিশ্চয়ই আছে। আর আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বাংলা একাডেমির মহাপরিচালক আমার বন্ধু নুরুল হুদা, দুজনকেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার প্রবন্ধটির নাম হচ্ছে বাঙালির জাতি চেতনা, বাঙালির নববর্ষ, বাঙালির জাতি চেতনা। দেশে দেশে সর্বজনীন ভাবে নববর্ষ উদযাপন একটি অপেক্ষাকৃত নূতন প্রপঞ্চ। বর্ষগণনা অবশ্য অনেক প্রাচীনকাল থেকে প্রচলিত। গ্রেগরিয়ান ক্যালেন্ডার বিশ্বজনীন হয়ে ওঠার আগে বছরের প্রথম দিনকে ঘিরে কি ইউরোপে অথবা ইউরোপীয় জাতিগোষ্ঠীর সম্প্রসারিত বাসভূমি সমূহে, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা এবং নিউজিল্যান্ড, সর্বজনীন উৎসব হিসেবে নববর্ষ উদযাপনের প্রচলনের তেমন কোনো উল্লেখ আমরা খুব একটা পাই না। বিশ্বের প্রায় সকল জাতিসত্তার নিজস্ব বর্ষগণনা বা পঞ্জিকা, তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে এই কথা সত্য। বৈদিক, বৌদ্ধ, মুসলিম এবং ব্রিটিশ শাসনামলেও বর্ষগণনা এবং রাষ্ট্র পরিচালনায় তার ব্যবহার আবশ্যিকভাবে প্রচলিত ছিল। বস্তুত আমাদের রাষ্ট্র, সমাজ, শিক্ষা এবং সর্বোপরি ধর্মাচরণে বর্ষগণনার ভূমিকা ছিল অপরিহার্য। তবে মুসলিম শাসনামলে কেবল শাসকরা হিজরি সন অনুসরণ করতেন, তেমনি ঔপনিবেশিক শাসনামলে ইংরেজরা তাদের অধিকৃত এলাকায়, কোনো কোনো দু একটা নগর ছিল ফরাসি অধিকৃত সেখানে, এবং পর্তুগিজদের অধিকৃত গোয়া, দিউ, দমন, এরকম কিছু জায়গা ছিল, সেখানে তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করত। অবশ্যই এই বহিরাগত শাসকরা প্রয়োজন অনুযায়ী প্রাদেশিক এবং স্থানীয় ক্যালেন্ডারও ব্যবহার করতেন। আমি বর্ষগণনা এবং ক্যালেন্ডার সংস্কারের ইতিহাসটি আলোচনা করছি না। আমার অনুসন্ধানের বিষয় নববর্ষ উদযাপন। আমার জানা মতে দক্ষিণ এশিয়ায় ঔপনিবেশিক শাসনের অবসান এবং নূতন স্বাধীন রাষ্ট্রসমূহের উদ্ভবের পর
বিভিন্ন রাষ্ট্র বা জাতিসমূহ রাষ্ট্রীয় কাজে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করছে। তারা তাদের প্রচলিত নিজস্ব ক্যালেন্ডার সংস্কারের উদ্যোগ নিলেও নববর্ষ উদযাপনের কোনো রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেনি। এর একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। গ্রেগরিয়ান বা খ্রিস্টীয় দিনপঞ্জি অনুযায়ী সম্প্রতি ইউরোপের দেশে দেশে 1 জানুয়ারিকে নববর্ষ হিসেবে উৎসবে আনন্দে উদযাপন করছে। এর বাইরে ইরানে মধ্যযুগ থেকে নওরোজ অনুষ্ঠানের রীতি প্রচলিত আছে। মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে হিজরি সনের প্রথম দিনকে মঙ্গলদায়ক হিসেবে ঘরোয়া উদযাপনের সামাজিক রীতি প্রচলিত ছিল। চীন এবং দূরপ্রাচ্যের কোনো কোনো দেশে বেশ ঘটা করে নববর্ষ উদযাপনের রীতি প্রচলিত আছে। আমি প্রথমে উল্লেখ করেছি কোট আনকোট সর্বজনীন উৎসব। এই সর্বজনীন উৎসব হিসেবে নববর্ষ উদযাপনের ব্যাপারটি অপেক্ষাকৃত নূতন প্রপঞ্চ। 1582 খ্রিস্টাব্দে রোমান ক্যাথলিক চার্চের প্রধান ত্রয়োদশ পোপ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারের বদলে নতুন ক্যালেন্ডার চালু করেন। পরে এটাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু প্রোটেস্ট্যান্টরা প্রায় 200 বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করেনি। কেবল তারাই নয়, রাশিয়ান, জর্জিয়ান এবং বলকান এলাকার অর্থোডক্স খ্রিস্টানরাও কয়েক শতাব্দী গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ না করে পুরনো জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেছে। প্রকৃতপক্ষে সর্বজনীন হতে গ্রেগরিয়ান বর্ষগণনাকে 1923 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রোটেস্ট্যান্টরা অষ্টাদশ শতক থেকে গ্রেগরিয়ান খ্রিস্টীয় বর্ষগণনাকে মান্যতা দিলেও অর্থোডক্স খ্রিস্টান অধ্যুষিত দেশের শাসকরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে রুশ বিপ্লবের পর। গ্রেগরিয়ান বা খ্রিস্টীয় বর্ষগণনা বর্তমানে বিশ্বজনীন হয়ে উঠেছে। ধর্মীয় বা ধর্মাশ্রিত নানা দিবস বা কৃত্য পালিত হলেও 1 জানুয়ারি সর্বজনীন উৎসব হিসেবে পালিত হচ্ছে বহুদিন থেকে। কিন্তু বর্তমানে ইউরোপ, আমেরিকা, জাপান প্রভৃতি দেশে এই দিনটি উপলক্ষে যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, আতশবাজি পোড়ানো, নাচ গান, হই হুল্লোড় এবং যার যার জাতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য মণ্ডিত কর্মসূচি পালিত হয়। গ্রেগরিয়ান নববর্ষ এখন একটা আন্তর্জাতিক রূপ ধারণ করেছে। এর প্রধান কারণ গ্রেগরিয়ান সৌরবর্ষ গণনা সবচেয়ে বিজ্ঞানসম্মত এবং বর্তমানে তা সেকুলার। ইউরোপে গ্রেগরিয়ান দিনপঞ্জি চালুর 26 বছর আগে 1556 সালে সম্রাট আকবর বাংলা ফসলি সন চালু করেন। বস্তুত এটাও ছিল তৎকালে প্রচলিত বঙ্গাব্দের সংস্কার। বাংলা সনের ইতিহাস নিয়ে নানা বিতর্ক থাকলেও 16 থেকে 20 শতাব্দী পর্যন্ত এই বর্ষগণনাই চালু ছিল। পশ্চিমবঙ্গে এখনো চালু আছে। রাজস্ব আদায়ের লক্ষ্যে ফসলি সন বলা হলেও বাংলা বর্ষপঞ্জিকে ঘিরে বাঙালির যাপিত জীবনের অনুষঙ্গ হিসেবে জড়িয়ে আছে 12 মাসের 13 পার্বণ, নানা লৌকিক রীতিপ্রথা, পূজা পার্বণ, যাত্রাপালা, গান বাজনা ও আচার অনুষ্ঠান বাঙালির লোকজীবনকে নানা ছন্দে বেঁধে রেখেছে। হিন্দু বাঙালির ধর্মাশ্রিত নানা আচার অনুষ্ঠান, রাশি নক্ষত্র থেকে শুভ অশুভ বিচার এবং পূজা অর্চনা মূলত আকবর প্রচলিত পঞ্জিকা অনুসরণে পালিত হয়। মুসলমানদের ধর্মীয় দিনক্ষণ নির্ধারিত হয় হিজরি সন অনুসরণে। তবে ফসল চক্র, নানা লোকবিশ্বাস, নানা লোক উৎসব এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি জাগতিক বিষয়গুলো বাঙালির অভিন্ন সংস্কৃতি এবং জীবনচর্যার অংশ।
হাজার বছরের সংশ্লেষণের ধারায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে জন্ম নিয়েছে অভিন্ন জাতি চেতনা। এই অভিন্ন জাতি চেতনা থেকে উৎসারিত হয়েছে আধুনিক জাতীয়তাবাদ। একথা সত্য, সাম্প্রদায়িকতা তথা ধর্মের ভিত্তিতে দেশভাগের জজবা এবং রাজনৈতিক ইসলামের প্রয়োগের ফলে গত শতাব্দীর মধ্যপাদে বাঙালির জাতি চেতনা খণ্ডিত হয়েছিল। বাঙালি মানুষ বিচ্ছিন্নতা ও সাম্প্রদায়িকতায় আচ্ছন্ন হয়েছিল, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে এটা ছিল সাময়িক প্রপঞ্চ। ভাষা সংগ্রামকে কেন্দ্র করে ধীরে ধীরে বাঙালির মধ্যে শেকড় লগ্ন নতুন এক জাতি চেতনার উন্মেষ ঘটে এবং তা ক্রমশ বিকশিত হতে শুরু করে। এই চেতনার প্রধান উপাদান দেশপ্রেম, ভাষাপ্রেম, নিজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জন্য গৌরববোধ, অসাম্প্রদায়িকতা এবং জাতীয়তা বোধ। আধুনিক বলছি এ কারণে যে 1947 সালে দেশভাগের আগে অখণ্ড বাংলায় একদিকে যেমন মুসলিম লীগ ধর্মভিত্তিক জাতি চেতনা, অর্থাৎ মুসলিম এক জাতি, হিন্দু এক জাতি থেকে পাকিস্তানি আজগুবি জাতীয়তাবাদের ধ্বনি তুলে বাঙালি মুসলমানের জাতি চেতনাকে খণ্ডিত ও বিকৃত করেছে, তেমনি ধর্মীয় রাষ্ট্রের ধ্বনি না তুললেও জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয়তার কথা বলেই মুসলিম লীগকে ঠেকাতে চেয়েছে। নেতাজি সুভাষ বসুর ভ্রাতা কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু ও কিরণ শঙ্কর রায় এবং সরওয়ার্দী আবুল হাসিবদের স্বতন্ত্র অখণ্ড বাংলা প্রতিষ্ঠার বিলম্বিত প্রচেষ্টাও হিন্দু মুসলমান কাউকে খুব একটা প্রভাবিত করতে পারেনি। শেষ পর্যন্ত 1905 সালে যে হিন্দু মধ্যবিত্ত জমিদার এলিট শ্রেণী বাংলা ভাগের বিরুদ্ধে ছিল, তারাই তাদের উত্তরসূরিরা 1946-47 সালে এসে বঙ্গীয় আইনসভায় বঙ্গভঙ্গের প্রস্তাব সর্বাগ্রে পাশ করে। সুতরাং দেশভাগের পাপ হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের এলিট শ্রেণী ও মধ্যবিত্তরা করেছে। বাঙালির জাতি চেতনা ও জাতীয়তা বোধ সাময়িক হলেও পথ হারিয়ে ফেলেছিল। 1948 সালে সূচিত এবং 1952-তে বয়ঃসন্ধি পেরুনো বাঙালি জাতি চেতনা ও জাতীয়তা বোধ 1947 সালের 5 বছরের লক্ষ্যে ক্রমে বিকশিত হতে থাকে। একে ঢাকা কেন্দ্রিক বাঙালির নবজাগরণের বা রেনেসাঁ সূচনা বলা যেতে পারে। এই রেনেসাঁ বাঙালির নবজাগরণের মশালচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নূতন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দেয়। বাঙালির এই জাতি চেতনা ও জাতীয়তাবাদকে নতুন বলছি এই কারণে যে এই চেতনা 47-এর 5 বছরের জন্য 47 পূর্ব অখণ্ড বাংলা প্রতিষ্ঠার দিকে যায়নি। যে 56,000 বর্গমাইল নিয়ে ভূখণ্ড নিয়ে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান হয়েছিল, এই জাতি চেতনা পূর্ববঙ্গের মানুষকে স্বতন্ত্র এক জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রস্তুত করেছে। পূর্ব বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই সেই জাতি পরিচয়ে মুক্তিযুদ্ধ করেছি এবং এই ভূখণ্ডে স্বতন্ত্র এবং নতুন এক জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আমরা অবশ্যই বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন জাতিরাষ্ট্র করিনি। আমাদের জাতি ইতিহাসের পরম্পরা ও অনিবার্যতার ফল। এই অভিনবত্ব আমাদের অজান্তে যেমন পঞ্জিকার সংস্কারে, তেমনি বাংলা নববর্ষ উদযাপনে ও জাতীয় চেতনা নির্মাণে অনুপ্রাণিত করেছে। ঘটনাগুলোর সাথে আপাত কোনো সংযোগ
নেই। তবুও সেই 1966 সালে বাঙালির অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক বঞ্চনা থেকে উদ্ভূত বাঙালির স্বাধিকারের ম্যাগনা কার্টা 6 দফা উত্থাপন, 1966 পয়লা বৈশাখ থেকে রমনার বটমূলে বর্ষবরণ এবং 1966 সালে বাংলা একাডেমি কর্তৃক বাংলা পঞ্জিকা বা বর্ষগণনার সংস্কারের চূড়ান্ত প্রস্তাব প্রভৃতি গ্রহণের মিথস্ক্রিয়া বাঙালি জাতি চেতনাকে শাড়িত করেছে। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারই প্রথম বাংলা নববর্ষের দিন সরকারি ছুটি ঘোষণা করেন। স্বাধীনতার আগে থেকে নববর্ষ উদযাপন সর্বজনীন হয়ে উঠতে থাকে। স্বাধীনতার পর থেকে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সহ ঢাকা মহানগরী উৎসবের নগরীতে পরিণত হতে থাকে। এখন রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা, স্কুল, কলেজ সহ তৃণমূল পর্যন্ত পয়লা বৈশাখ সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। যতই সময় যাচ্ছে ততই নতুন নতুন উপাদান ও সৃজনশীল ঐতিহ্য সংযোজিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠানে। 1986 সাল থেকে রমনা কেন্দ্রিক জাতীয় অনুষ্ঠানে যুক্ত হয়েছে মঙ্গল শোভাযাত্রা, যা ইউনেস্কো মানব জাতির মননশীল উত্তরাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্ষবরণ বা পয়লা বৈশাখের অনুষ্ঠান এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এই উপমহাদেশের আর কোথাও কোনো দেশে এ ধরনের বর্ষবরণ উৎসবের নজির নেই। বহুজাতিক ভারতে বর্ষবরণের কোনো একক অনুষ্ঠান বা উৎসব না থাকলেও সেখানে বিভিন্ন ভাষাভাষী জাতিসত্তার মানুষ তাদের রীতি প্রথা অনুযায়ী সীমিত আকারে ঘরোয়াভাবে বর্ষবরণ করে থাকে। পাকিস্তানের নিজস্ব কোনো বর্ষপঞ্জি নেই। তারা মূলত আপনার হিজরি সন অনুসরণ করে। হিজরি সন তো এই মাটি থেকে উদ্ভূত হয়নি, হিজরি সন আরবের। সুতরাং সে কারণে তাদের নিজস্ব কোনো বর্ষপঞ্জিও নেই, উৎসবও নেই। বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপন বাঙালি জাতির সম্মিলিত অসাম্প্রদায়িক জাতি উৎসবে পরিণত হয়েছে। লন্ডনে যেমন ট্রাফালগার স্কোয়ারে বা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে লক্ষ লক্ষ নারী পুরুষ রাত 12টায় সমবেত হয়, তেমনি ঢাকাতে সূর্যোদয়ের সাথে সাথে রমনার বটবন অভিমুখে ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে লক্ষ লক্ষ নারী পুরুষ সমবেত হয়। গান শোনে, গান গায়, নাচে গায়, গিয়ে মঙ্গল শোভাযাত্রায় সামিল হয়। সেদিন ঢাকা এদিন পরিণত হয় উৎসবের নগরীতে। এই ধর্মান্ধ মৌলবাদীরা, সাম্প্রদায়িক শক্তি ও ধর্মান্ধ মৌলবাদীরা এটা মেনে নিতে পারেনি। 2001 সালে মৌলবাদী জঙ্গিরা রমনার বটবনে বোমা হামলা করে মানুষের প্রাণ নিয়ে নববর্ষ উদযাপন বন্ধ করতে চেয়েছিল, কিন্তু বাঙালি জাতি তাতে হতোদ্যম হয়নি। জনস্রোতের প্লাবনে ভেসে গেছে মৌলবাদী ভয়ের সংস্কৃতি। নববর্ষ উদযাপন এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক হয়ে উঠেছে। আর এভাবেই উৎসবে, আনন্দে, সৃজনশীলতায় বাঙালি জাতিসত্তার নতুন পরিচয়কে তুলে ধরেছে, মহিমান্বিত করছে। শুভ নববর্ষ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একটু দাঁড়ালাম। আমি শ্রদ্ধা জানাচ্ছি জনাব নুহুল আলম রদিনকে। তিনি খুবই অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন, হাঁটতে তার কষ্ট হচ্ছে। কিন্তু যে কারণে আমার মনে হয় এই কাজটি আমরা করেছিলাম, মাননীয় সভাপতি উপস্থিত আছেন, বাংলা একাডেমির সভাপতি, আমরা বলবো বাংলা একাডেমির বয়সের প্রায় সমান এই সভাপতি আমাদের, এবং আমাদের যে 60-এর যে আন্দোলন, সে 60-এর আন্দোলনেরও সমান।
কি কারণে এই বিষয়টি আমরা দিয়েছিলাম, একজন ভিন্ন ট্র্যাকের একটু, শুধুমাত্র সংস্কৃতি না, সংস্কৃতি সমাজ থেকে আরম্ভ করে রাজনীতি সবকিছুর ভিতর মিলে আজকে যে একটি জায়মান নতুন জাতিসত্তা তৈরি হচ্ছে, সেটা যে বর্ষ চেতনা থেকে এই ধরনের একটি পরিপ্রেক্ষিত আমরা তার কাছ থেকে পাবো, এটা আশা করেছিলাম, আজকে সেটা পেয়েছি। আমার মনে হয় এই বিষয়টি আমাদের সভাপতি মহোদয় দেখলাম খুব খুঁটি খুঁটি পাঠ করছেন, কারণ আছে কিন্তু একটু এই মাঠেই আমার মনে আছে, কিন্তু ওই দিন আমি ছিলাম যেদিন প্রথম নববর্ষের মেলা এখানে হয়েছিল, বিসিকের মাধ্যমেই প্রথমে হয়েছিল, এমদাদ ভাই ছিলেন, সেদিন আমি ছিলাম। আমি দেখেছি কিভাবে সময় আস্তে আস্তে বাঁক নেয়, তেমনি বাঁক নেওয়ার একটা মুহূর্ত। আমি শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি, মাননীয় সভাপতির প্রতি। আপনাদের সকলকে, আপনাদের সংখ্যা কম, কিন্তু মানে আমরা যতদূর জানি সেটি হচ্ছে কম সংখ্যার ভেতর থেকেই বড় প্রস্তাবটি চলে আসে, প্রস্তাবনাটি চলে আসতে আজকে তেমন একটা ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। এই জন্য একটু আজকে মন্তব্য করার কেউ ছিল না, আমি সভাপতি হিসাবে আপনাদের পক্ষ থেকে এই মন্তব্য করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ এবং আমাদের সৃষ্টিশীলতা চিরজীবী হোক। বর্ষ শেষে ঝরা পাতার গানে রৌদ্র লেখা তোমায় ডাকি ভোর, নতুন দিনে মাঙ্গলিকের শোভা, যাত্রাপথে পালাক নিদ্রা ঘোর। বটমূলে মগ্ন সকাল, উদ্যানে আজ ঈশ্বরের বাতায়ন, তোমায় আমি ডাকছি ঐকতানে, সব হৃদয়ে অনন্ত বন্ধন। হালখাতাতে আবহমান ঋণ, পিতৃপুরুষ কাদামাটির স্মৃতি, এই যে লাল, এই যে সবুজ দেশ, যৌথ প্রাণে লিখেছে সম্প্রীতি। পান্তা জীবন, মাছের আষ্টে ঘ্রাণ, ভুলতে আমি আসিনি বৈশাখ। এই নগরের স্মৃতি কাতর পথে যাক পুরাতন স্রোতে ভেসে যাক। সব মানুষের সবার বাংলাদেশে, মাগো তোমার আঁচল তলে থাকি, নববর্ষে আকাশ ভরা প্রাণে, ষড়ঋতুর প্রণয় লিপি আঁকি। সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এবারে আমরা শুনবো আমাদের সভাপতির ভাষণ। বাংলা একাডেমির সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, তাকে বিনীত অনুরোধ করব সভাপতির বক্তব্য প্রদান করার জন্য। আজকে নববর্ষের প্রথম দিন, উপস্থিত সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। যেন এই দিনটি আমাদের বাঙালি জাতিসত্তাকে বিশাল জায়গায় নিয়ে যায় এবং আমরা মনে করি এই দিনটি আমাদের গৌরবের বড় জায়গা। উপস্থিত সুধীবৃন্দ, আজকে পয়লা বৈশাখ এবং আমরা মনে করি বছরের সূচনা, আমাদের জীবনের সামনে একটি দিগন্ত বিধারী দিন, যে দিন নিয়ে আমরা এটাকে সারা বছর চালাবো এইভাবে, যে এই দিনের যা কিছু আছে সবটুকুই আমরা ধারণ করব এবং মনে করব বাঙালি জাতিসত্তার সবকিছু আমাদের মধ্যে থাকবে। আমার মনে আছে 1999 সালে ইউনেস্কো আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দিয়েছিল। আমি সেই দিন আমেরিকার যারা বাঙালিরা যে একটা সেমিনার করেছিল এবং আমাকে নিয়ে গিয়েছিল, সেই দিন সেখানে ছিলাম। তখন বিদেশি যারা ছিল তারা সবাই বলল যে আপনাদের ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা হলো, কিন্তু আপনাদের লেখালেখি পড়ার কোনো সুযোগ আমাদের নাই। আমি বললাম কেন থাকবে না, আমাদের বাংলা ভাষার অনেক লেখক আছেন। উনি বললেন অনুবাদ নেই, অনুবাদ করতে হবে। এই কথা শোনার পর এসে বাংলা একাডেমিতে আমি বললাম যে এটা একটা দায়িত্ব নেওয়া যেতে পারে কিনা, কিন্তু নেওয়া হয়নি। বাংলা একাডেমিকে যে
বাংলাদেশের সাহিত্য নানাভাবে ইংরেজিতে অনুবাদ করে বিশ্বের পাঠকের কাছে পৌঁছে দেয়া, যেভাবে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত হয়েছে দিনটি, এবং যেসব ছোট ছোট দেশ, বিশেষ করে আফ্রিকার দেশগুলো যারা অন্য দেশের তুলনায় শাসিত হতো, তারা বলল আমরা নিজেদের মাতৃভাষাকে কত গৌরবজনক জায়গায় উঠাতে পারি না, কারণ আমরা যাদের দ্বারা শাসিত হই তারা আমাদেরকে নানাভাবে দমন করে রাখে, আমরা নিজেদের মাতৃভাষাকে নিয়ে এগুতে পারি না। তো আমি বললাম আপনাদের সাহিত্যকে অনুবাদ করবেন? বলে হ্যাঁ, বিদেশিরা তো সেটাই চাচ্ছে, যে শুধু মাতৃভাষা দিবস হলে হবে না, বাংলাদেশের সাহিত্য কি আছে সেই সব জিনিসগুলো যদি অনুবাদ হয়, বিদেশিরা পড়বে এবং পড়লে বুঝতে পারবে যে অন্য দেশের সাহিত্যের কি মাত্রা আছে। আমি এইভাবেই শুনে এসেছিলাম 1999 সালে। তখন এই একটি সেমিনারে আমাকে ডাকা হয়েছিল, বাঙালিদের সেমিনার, যারা সেখানে আয়োজন করেছিল। এইভাবে নিজেদের মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে 21শে ফেব্রুয়ারি। আমরা মাতৃভাষার জন্য জীবন দানকারী জাতি, এটা তারা বড় বড় গলায় বলতো, যে ভাষার জন্য আপনারা জীবন দিয়েছিলেন, এবং সেই জন্যই 21শে ফেব্রুয়ারি এভাবে মাতৃভাষা দিবস। আমরাও মনে করব মাতৃভাষা দিবস হওয়া উচিত, আমাদের দেশেও আমাদের ভাষা মাতৃভাষা দিবস হবে, এবং আমরা আমাদের শিল্প সাহিত্যকে আমরা ইংরেজি ভাষায় অনুবাদ করে বিদেশি পাঠকেরকে পড়ার সুযোগ দিব। এভাবেই আমাদের তৈরি হওয়ার জায়গা আছে। আমরা মনে করি যে বাংলাদেশে আজকে যখন আমরা পয়লা বৈশাখ উদযাপন করছি, তখন আমাদের মনে হতে পারে এটা শুধু একটি দিন মাত্র নয়, এই দিনের সঙ্গে বাঙালি জাতিসত্তার সবকিছু মিলে আছে, যে জাতিসত্তা নিয়ে বাঙালি বিশ্বের দরবারে পৌঁছে যাবে, এবং বিশ্বের দরবারে পৌঁছে দেবে তার অধিকারের জায়গা, তার অবমাননার জায়গা, সবকিছু বিশ্বের বিভিন্ন দেশের কাছে সেটা বড় মর্যাদা পাবে। আমাদের এই সব জিনিস নিয়ে যখন আমরা কথা শুনি, তখন মনে হয় এভাবেই আমাদের যাত্রা শুরু হোক। আমাদের 21শে ফেব্রুয়ারি এখন বিদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, আমরা 21শে ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের প্রাণ দিতে দেখেছি, এবং সেই প্রাণ দান করার জন্যই তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে বরণ করতে চায়, যে ভাষার জন্য এই দেশই প্রথম দেশ যারা প্রাণ দান করেছে। আজকে পয়লা বৈশাখ, এটা আমাদের সারা বছরের জন্য একটি দিন, যে দিনটিতে আমরা পালন করব নিজেদের নানা দিক, এবং সেই নানা দিকের মধ্য থেকে যা কিছু উৎসব, সবকিছু আমাদের এক ধরনের যাত্রায় বড় যাত্রা করবে, এবং সেই বড় যাত্রা করার দিয়ে আমরা বিশ্বের দরবারে পৌঁছে যাব। আমাদের মাতৃভাষা, আমাদের জাতীয় সত্তা, আমাদের দিনগুলো সবই একরকম ভাবে বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে, এবং আমরা মনে করব আমরা সেই জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়ে বিশ্বের মানুষের কাছে যোগ্যতা পেয়েছি। এভাবেই আমাদের সবকিছু। আজকে পয়লা বৈশাখ, আমাদের বৈশাখে আমাদের বাঙালির নববর্ষের দিন, এবং বাঙালির নববর্ষ বহু মাত্রায় ধাবিত হয়ে আমাদের যাত্রাকে মহিমান্বিত করবে, এটাই আমাদের চির বিস্ময়, এবং আমরা মনে করি এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। সবাইকে আবার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ধন্যবাদ। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের নববর্ষের
সূচনা অনুষ্ঠান আমরা সমাপ্ত ঘোষণা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। শুভ নববর্ষ।